গল্পটা শুরু হচ্ছে গম দিয়ে, কিন্তু শেষটা গিয়ে ঠেকেছে রাজনীতি, প্রকৃতি আর ভুল সিদ্ধান্তের এক ভয়ঙ্কর সংঘর্ষে। এই মুহূর্তে ভারত আর তুরস্কের মধ্যে যে টানাপোড়েনটা দেখা যাচ্ছে সেটা শুধু ট্রেডের হিসাব নয়, এটা আসলে এমন এক বাস্তবতা যেখানে প্রকৃতি একদিকে আঘাত হেনেছে আর অন্যদিকে মানুষ নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। যে দেশটা আজ দাঁড়িয়ে আছে নিজের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি, যার প্রায় 65 বছরের রেকর্ড ভেঙে যাচ্ছে, সেই দেশটার প্রায় 88% জমি ধীরে ধীরে মরুভূমিতে রূপ নিচ্ছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে জাতিসংঘ পর্যন্ত খোলাখুলি সতর্ক করেছে, যদি এভাবে চলতে থাকে তাহলে 2030 সালের মধ্যে তুরস্কে এমন জল সংকট তৈরি হবে যেখানে অনেক অঞ্চলে পানীয় জলই পাওয়া যাবে না। আর আজ সেই একই দেশ ভারতের গমের দিকে তাকিয়ে আছে অসহায় চোখে। হ্যাঁ, দেশটার নাম তুরস্ক। এখন বাস্তবতা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে তুরস্ক কার্যত বাধ্য হয়েই ভারতের দরজায় এসে দাঁড়িয়েছে। কিন্তু ভারত সাহায্যের কথা ভাবার আগেই একটা পুরনো অধ্যায় মনে করিয়ে দিয়েছে। 2022 সালের কথা। সেই সময় আন্তর্জাতিক মঞ্চে তুরস্ক এমন কিছু অবস্থান নিয়েছিল যেগুলি সরাসরি ভারতের স্বার্থের বিরুদ্ধে গিয়েছিল। অনেকের চোখে সেটা ছিল বন্ধুত্বের মুখোশ পরে পিঠে ছুরি মারার মতো। আজ সময় বদলেছে, আজ তুরস্ক অস্থির আর ভারত নিশ্চিত। কিন্তু শুধু খরাই কি তুরস্ককে এই অবস্থায় এনে ফেলেছে? উত্তরটা সোজা যে না। আসল সমস্যাটা আরো গভীরে। অনেকে ভাবতে পারেন তুরস্ক তো নিজেই গম উৎপাদন করে, তাহলে এত হাহাকার কেন? বাস্তবতা হলো তুরস্ক বছরে গড়ে প্রায় 20 মিলিয়ন টন গম উৎপাদন করে ঠিকই, কিন্তু তাদের খাদ্যাভ্যাস এমন যেখানে রুটি, ব্রেড, পাস্তা আর ময়দা নির্ভর খাবারই দৈনন্দিন জীবনের মূল ভিত্তি। ফলাফল কি দাঁড়ায়? নিজেদের উৎপাদন নিজেদের পেট ভরাতেই সব শেষ হয়ে যায়, বাইরের জন্য কিছুই থাকে না। এই কারণেই তুরস্ককে তার মোট গমের চাহিদার প্রায় 60 থেকে 65% বাইরে থেকে কিনতে হয়। প্রতি বছর শুধু গম আমদানির পেছনেই তাদের বেরিয়ে যায় বিপুল অঙ্কের ডলার। এই অতিরিক্ত নির্ভরতার ফলেই তুরস্ক আজ বিশ্বের 4র্থ বৃহত্তম গম আমদানিকারক। এতদিন পর্যন্ত এই পুরো সিস্টেমটা দাঁড়িয়েছিল মাত্র 2টে দেশের ওপর, রাশিয়া আর ইউক্রেন। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর সেই ভরসার জায়গাটাই ভেঙে পড়েছে। গম আছে কিন্তু পথ নেই, চুক্তি আছে কিন্তু সরবরাহ নেই। আর ঠিক এই জায়গা থেকেই তুরস্কের সংকট আর সাধারণ থাকেনি, এটা ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা যদি রয়েস ফেয়ার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে সেখানে অল সিলেক্ট করে রাখুন। দেখুন, তুরস্কের গমের গুদামগুলি খুব দ্রুত ফাঁকা হতে শুরু করে আর ঠিক তখনই তাদের দৃষ্টি গিয়ে আটকে পড়ে ভারতের দিকে। এই জায়গাতেই পুরো গল্পে ভারতের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবার একটু ভারতের দিকটাও দেখা যাক। ভারত বিশ্বের 2য় বৃহত্তম গম উৎপাদক দেশ। ভারতের নীতি সবসময় পরিষ্কার, আগে নিজের মানুষদের খাদ্য নিরাপত্তা আর আগে দেশের ভেতরের দাম সরবরাহ নিয়ন্ত্রণ। কিন্তু যখন বিশ্বজুড়ে গমের সংকট তীব্র হতে শুরু করে তখন শুধু নিজের কথাই ভারত ভাবেনি, ভারত সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে। 2024 সালে ভারত উপসাগরীয় দেশগুলির কাছে লক্ষ লক্ষ টন গম রপ্তানি করেছে। এরপর ধীরে ধীরে এশিয়ার একাধিক দেশ এবং ইউরোপের কিছু অংশেও ভারত গমের সরবরাহ শুরু করে। এখন প্রশ্নটা খুব স্বাভাবিক, যখন ভারত সবাইকে গম দিচ্ছে তাহলে তুরস্ককে কেন দেওয়া হচ্ছে না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটা পুরনো ক্ষততে। 2022 সালের সেই ঘটনা যেটা ভারত আজও ভুলে যায়নি। চলুন সেই জায়গায় একটু ফিরে যাই। 2022 সালে ভারত ও তুরস্কের সম্পর্ক মোটের ওপর স্বাভাবিকই ছিল। যখন তুরস্ক নিজেই এসে ভারতের কাছে গম চেয়েছিল, বন্ধুত্বের খাতিরে ভারতও কোনো দ্বিধা না করে প্রায় 56,000 টন গম বোঝা একটি জাহাজ তুরস্কে পাঠায়। এই গম ছিল ডুরাম ভ্যারাইটি, যেটা বিশ্বজুড়ে পাস্তা, ব্রেড আর নানা খাদ্য পণ্যে ব্যবহৃত হয়। কিন্তু নাটকটা শুরু হয় ঠিক তখনই যখন সেই জাহাজ তুরস্কের বন্দরে পৌঁছায়। হঠাৎ করেই তুরস্ক গম নিতে অস্বীকার করে। তাদের দাবি ভারতের গমে নাকি রুবেলা ভাইরাস রয়েছে। এই অজুহাতে পুরো চালান ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বিষয়টা এখানেই থামেনি। তুরস্ক এরপর আন্তর্জাতিক স্তরে প্রচার শুরু করে যে ভারত থেকে গম কেনা ঝুঁকিপূর্ণ, ভারতের গম নাকি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এটা ছিল সরাসরি ভারতের বিশ্বাসযোগ্যতার ওপর আঘাত। একটা দায়িত্বশীল রাষ্ট্র সাধারণত এমন আচরণ করে না। ভারত চুপ করে বসে থাকেনি, সঙ্গে সঙ্গেই দেশের সবথেকে বড় ল্যাবগুলিতে গমের পূর্ণাঙ্গ পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্ট একেবারে ক্লিয়ার ছিল যে গম সম্পূর্ণ নিরাপদ, রুবেলা ভাইরাস এখানে নেই। আর রুবেলা ভাইরাস মানুষের শরীরে হয়, গম বা কোনো শস্যে সেটি থাকাভাবে সায়েন্টিফিক্যালি পসিবল না। মানে তুরস্কের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বেসলেস। সবচেয়ে শক্ত প্রমাণ তখনই আসে যে গম তুরস্ক ফেরত পাঠিয়েছিল সেই একই গম ইসরায়েল কিনে নেয়। শুধু কিনেই নেয়নি, কোনো ভয় বা আপত্তি ছাড়াও ব্যবহার করেছে, কারণ গমের মান নিয়ে আসলে কোনো সমস্যাই ছিল না। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে তুরস্ক ইচ্ছাকৃতভাবেই ভারতকে বদনাম করার চেষ্টা করেছিল। এটা কোনো ভুল বোঝাবুঝি ছিল না, এটা ছিল একটা প্রি প্ল্যান্ড চাল। আর ঠিক এই ঘটনার পর থেকেই ভারত তুরস্ক সম্পর্কের মধ্যে একটা গভীর ফাটল তৈরি হয়ে যায়, যার প্রভাব আজ গম সংকটের এই মুহূর্তে খুব স্পষ্টভাবে সামনে এসে দাঁড়িয়েছে। ভরসা একবার ভেঙে গেলে সেটা সময়ের সঙ্গে সঙ্গে আপনা আপনি জোড়া লেগে যায় না। সময় এগিয়েছে ঠিকই, কিন্তু এই স্মৃতি ভারতের কাছে কখনো মুছে যায়নি।
আজ যখন তুরস্ক নিজেই গভীর সংকটে, তখন তার সেই পুরনো ভুলটাই দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেছে। এই কারণেই ভারত ধীরে ধীরে কিন্তু স্পষ্টভাবে দূরত্ব বজায় রেখেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া তুরস্ককে গম দিতে না বলেছে। অফিসিয়ালি বলা হচ্ছে দেশের ভেতরের দাম আর খাদ্য নিরাপত্তা সামলানোই অগ্রাধিকার। কিন্তু বাস্তবতা সবাই জানে, আসল কারণ হলো যে ভাঙা বিশ্বাস। কোনো আত্মসম্মানযুক্ত দেশ নিজের অপমান ভুলে গিয়ে সহজে সাহায্যের হাত বাড়ায় না। ভারতের নীতিতেও ঠিক এই মনোভাবটাই স্পষ্ট। কিন্তু গল্প এখানেই শেষ নয়। তুরস্কের সমস্যা শুধু খরা আর ভারতের সঙ্গে দূরত্বে আটকে নেই, নিজের দেশের ভেতরেও পরিস্থিতি ভয়াবহভাবে খারাপ। এই মাসেই তুরস্কের সরাসরি গ্রেন বোর্ডে একটা বড় কেলেঙ্কারির খবর সামনে এসেছে। অভিযোগ উঠেছে যে কর্মকর্তারা কিছু কোম্পানির সঙ্গে মিলেমিশে গমের কালোবাজারি করছে। মানে একদিকে দেশ ভয়াবহ সংকটে আর অন্যদিকে সিস্টেম ভেতর থেকে পচে যাচ্ছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তুরস্কের সেই পুরনো বন্ধুরা কোথায়, যারা সবসময় পাশে থাকার দাবি করত? সংকট ঘনাতেই তুরস্ক প্রথমে তাকায় পাকিস্তানের দিকে, যাকে তারা প্রায়ই ভাইয়ের মতো বন্ধু বলে। কিন্তু বাস্তবতা নির্মম। পাকিস্তান নিজেই এই মুহূর্তে গুরুতর খাদ্য সংকটে ডুবে আছে। প্রতি মাসে তাকে লক্ষ লক্ষ টন গম আমদানি করতে হচ্ছে। যে দেশ নিজেই হাত পাচ্ছে, সে আরেকজনকে কিভাবে সাহায্য করবে? এরপর তুরস্কের দৃষ্টি যায় আজারবাইজানের দিকে। বন্ধুত্ব নিঃশব্দে গভীর, কিন্তু বাস্তব সীমাবদ্ধতাও আছে। আজারবাইজান একটি তুলনামূলকভাবে ছোট দেশ। তার কাছে এত বিশাল কৃষি জমি নেই যে নিজের মানুষের পর সে আরেকটা বড় দেশকে গম সরবরাহ করবে। চাইলেও সে তুরস্ককে বাস্তব সাহায্য দিতে পারেনি। এরপর আসে কাতারের নাম। টাকার অভাব এখানে নেই, কিন্তু কাতারের নীতি আলাদা। কাতার চায় না গম উৎপাদন করে বিশ্বের খাদ্য সরবরাহকারী দেশ হতে। ওরা নিজেদের বিপুল সম্পদ ব্যবহার করে শুধু নিজেদের মানুষদের জন্য খাদ্য মজুত করে রাখে। অর্থাৎ টাকা আছে, কিন্তু গমের গুদাম নেই। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তুরস্ক বুঝতে শুরু করে, বন্ধু থাকা এক জিনিস, কিন্তু সংকটের সময় ভরসা করার মতো সাপোর্ট থাকা সম্পূর্ণ আলাদা ব্যাপার। এই পুরো ঘটনার মাঝেই একটা চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসে যে তুরস্ক আজ গমের জন্য হাহাকার করছে। ঠিক সেই তুরস্কই আবার তার প্রতিবেশী সিরিয়াকে লক্ষ লক্ষ টন আটা বিক্রি করছে। ফলাফলটা কি হলো? যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অবস্থা আরও খারাপ হয়ে গেল। সেখানে ট্রেড ডেফিসিট আরও বেড়েছে, অর্থনীতি আরও চাপে পড়েছে। এই সিদ্ধান্ত তুরস্কের নীতিকে নিয়ে গভীর প্রশ্ন তোলে। নিজের সংকটে থেকেও অন্য জায়গায় এমন বাণিজ্যিক সিদ্ধান্ত, এটা কি কৌশল নাকি আত্মবিরোধিতা? এবার একটু ভারতের অবস্থানটা দেখুন। আজ ইন্ডিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক দেশ। চলতি বছরে ভারতের গম উৎপাদন প্রায় 117 মিলিয়ন টন, একটা রেকর্ড লেভেল ছুঁতে চলেছে। এই শক্ত অবস্থান থেকেই ভারত, নেপাল, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটসের মতো একাধিক দেশকে নিয়মিত গম সরবরাহ করছে। আজ ভারতের পরিচয় একজন রিলায়েবল সাপ্লায়ার হিসেবে। এটা কোনো হঠাৎ পাওয়ার সুবিধা নয়, এটা এসেছে দীর্ঘদিনের পরিকল্পনা, কৃষকের পরিশ্রম আর নীতিগত স্থিরতা থেকে। অন্যদিকে তুরস্কের বাস্তবতা আরও কঠিন। এই বছর তুরস্ককে 10 মিলিয়ন টনেরও বেশি গম আমদানি করতে হবে। এই সংখ্যা গত বছরের তুলনায় প্রায় 3 গুণ। তার পুরনো সাপ্লায়াররা যুদ্ধ আর অস্থিরতায় জড়িয়ে আছে। আর ভারত, যেটি সব থেকে বড় ভরসা হতে পারত, সেই ভারতের বিশ্বাস তুরস্ক নিজেই ভেঙে ফেলেছিল। এটাই আজ সব থেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে দেখলে ভারতের সিদ্ধান্তটা একেবারেই যুক্তিসঙ্গত। কারণ বন্ধুত্ব হোক বা ব্যবসা, সবকিছুর ভিত্তি হলো ট্রাস্ট। যে দেশ একবার পরিকল্পিতভাবে ক্ষতি করার চেষ্টা করে, তার ওপর চোখ বন্ধ করে আর ভরসা করা যায় না। দেশের আত্মসম্মান সবার আগে, আর ভারত ঠিক সেটাই করছে। কিন্তু এই গল্পের আসল শিক্ষা আরও গভীরে লুকিয়ে আছে। এই দুনিয়ায় সংকট যে কোনো সময় যে কোনো দেশের দরজায় কড়া নাড়তে পারে। আজ যে দেশ শক্তিশালী, কাল সেই হয়তো বাধ্য হয়ে সাহায্য চাইবে। এই কারণেই আন্তর্জাতিক সম্পর্কের সবথেকে মূল্যবান বিষয় হলো বিশ্বাস আর সম্মান। যে দেশ সময় থাকতে বন্ধুত্ব রক্ষা করে, কঠিন সময় সেই সহায়তা পায়। আর যে দেশ স্বার্থে ভরসা ভেঙে দেয়, সময় এলে পরিস্থিতি তাকে একা করে দেয়। তাই সব দেশেরই বোঝা উচিত, শর্ট টার্ম পলিটিক্সের চেয়েও লং টার্ম রিলেশনশিপস অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সময় বদলালে শুধু তাকেই পাশে পাওয়া যায় যার ওপর সত্যিই ভরসা করা যায়। এখন প্রশ্নটা আপনাদের জন্য, আপনাদের কি মনে হয়? ভারতের কি পুরনো কথা ভুলে তুরস্ককে সাহায্য করা উচিত ছিল, নাকি ভারতের এই অবস্থান একদম সঠিক? নিজের মতামত নিজে কমেন্টে জানান। আর ভিডিওটা যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।